কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। গত 2 পর্ব জুড়ে আমাদের ডুয়ার্স ভ্রমণের গল্প শুনছেন আপনারা। ডুয়ার্স শব্দটা এসেছে দুয়ার থেকে। আর আজ আমরা সুযোগ পেয়েছি প্রতিবেশী দেশ ভুটানের দুয়ারে কড়া নাড়ার। কীভাবে ভুটান গেটের নিরাপত্তার বেড়াজাল সহজেই পার করে আমরা ঢুকে পড়লাম সেই দেশের অন্দরমহলে, আজ শোনাবো সেই গল্প। গেটের ওপারেই আমাদের জন্য অপেক্ষা করছিল অন্য এক দুনিয়া, যেখানে দেখলাম পোস্টকার্ড পিকচারের মতো সুন্দর এক ব্রিজ, অসম্ভব সুন্দর 2টো মনেস্ট্রি, যেখানে নানা রঙের প্রেয়ার ফ্ল্যাগ দোলাতে দোলাতে বাতাসও বলছে এখানে শান্তি একমাত্র নিয়ম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। এখন আমরা দাঁড়িয়ে আছি লাটাগুড়িতে। এখন ঘড়িতে সময় হয়েছে 6:57 আর আজকে 3রা জানুয়ারি। নিজেদের গাড়ি নিয়েই আজ আমরা যাচ্ছি ভুটান। আজকের প্ল্যানটা একটু বলি। এখন লাটাগুড়ি থেকে আমরা যাব জয়গাঁও, যেটা ভারত ভুটান সীমান্ত। বর্ডার পেরিয়ে আমরা ঢুকবো ভুটানের ফুনসোলিং শহরে। এখানে কয়েকটা ট্যুরিস্ট স্পট ঘুরে আমরা ফিরবো জয়ন্তীতে। লাটাগুড়ি থেকে জয়গাঁওয়ের ডিস্টেন্স 111 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। ভালোই এগোচ্ছিলাম, হঠাৎ তাল কাটলো এমন একটা দৃশ্য দেখে। এত সুন্দর একটা চা বাগান দেখে আমরা না দাঁড়িয়ে আর পারলাম না। অসাধারণ, অসাধারণ, সত্যি অসাধারণ। চা বাগান দেখতে দাঁড়িয়ে পড়ে আরও একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম আমরা। হাসিমারা পর্যন্ত রাস্তা কিন্তু ভীষণ ভালো ছিল। মাঝে 2টো টোল প্লাজা পড়েছিল, প্রথমটা নাগরাকাটাতে আর দ্বিতীয়টা জলদাপাড়াতে। টোল ফি হলো যথাক্রমে 65 টাকা আর 85 টাকা, টোটাল 150 টাকা। হাসিমারা থেকে জয়গাঁওয়ের বর্ডার পর্যন্ত ডিস্টেন্স 15 কিলোমিটার। সামনে ভুটানের পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছে, আর তাই দেখে মনটা আনন্দে লাফিয়ে উঠছে। আমরা এসে পড়েছি জয়গাঁওতে, আর এই হলো ভুটানে ঢোকার গেট। ভুটানে আসার জন্য যে ইমিগ্রেশন প্রসেসটা, সেটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড নয়। এখানে এসে আমাদের ভোটার আইডি দিয়ে একটা কিউআর কোড বানাতে হলো, আর তারপরে যে ভুটান গেট, সেখান থেকে যখন ঢুকলাম তখন কিছু জিজ্ঞাসা করলো না, শুধু জিজ্ঞাসা করলো যে কোথা থেকে আর আইডি আছে কিনা, ইন্ডিয়ান আইডি আছে কিনা। তো ব্যাস আমরা ঢুকে পড়লাম। তারপরে ইন্ডিয়ান গাড়ি ঢোকার জন্য একটা আলাদা লেন আছে, সেখানে গিয়ে আমরা লাইন দিলাম। সেখানে যে অফিসাররা ছিলেন, উনি শুধু ওই কিউআর কোডটা দেখলেন, ওটা স্ক্যান করে নিলেন, আর বাকি আর কোনো কিছু চেকিং কিছুই কিন্তু করলেন না। খুব হ্যাসেল ফ্রি, কোনো রকম মানে কমপ্লিকেশন নেই। তারপর আমরা ঢুকে পড়লাম। আমরা এখন ভুটানের ফুনসোলিং শহরে। ভুটানের রাস্তায় গাড়ি চালানো কিন্তু বেশ কঠিন, কারণ আমরা অনর্থক হর্ন দিয়ে অন্যের কান ঝালাপালা করতে অভ্যস্ত। কিন্তু এখানে কেউ হর্ন বাজায় না। অবাক করার মতো বিষয় হলো, এখানে শহরের মধ্যে নেই কোনো ট্রাফিক সিগন্যাল। আর সবচেয়ে বেশি আশ্চর্য হলাম এটা জেনে যে এখানে পথ চলতি মানুষদের প্রাধান্য বেশি। রাস্তায় জেব্রা ক্রসিংয়ের সংখ্যা প্রচুর, আর জেব্রা ক্রসিং দিয়ে কোনো পথচারী পথ পেরোতে চাইলে গাড়ি দাঁড় করিয়ে ওনাদের অগ্রাধিকার দেওয়া হয়। ভুটানে ঢুকে কিন্তু ফোনের ইন্টারনেট আর কাজ করছিল না, ফলে রাস্তা দেখার জন্য আমরা শরণাপন্ন হলাম আগে থেকে ডাউনলোড করে রাখা অফলাইন ম্যাপের। আমাদের শখ ছিল ভুটানে নিজেদের গাড়ি নিয়ে আসার, তবে যদি কেউ গাড়ি ছাড়াও আসেন তাহলে 1,500 টাকার বিনিময়ে বুক করে নিতে পারেন লোকাল ট্যাক্সি, যারা মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার রেডিয়াসে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সব আপনাদের ঘুরিয়ে দেখাবে। আমাদের প্রথম গন্তব্য আমুচু ব্রিজ, যার দূরত্ব মূল শহর থেকে মোটামুটি 8 কিলোমিটার মতো। ভুটানের আমুচু ভারতে তোরসা নদী নামে পরিচিত। দাঁড়িয়ে আছি ভুটানের আমচু নদীর ধারে। আমার ডান দিকে এটা হচ্ছে আমচু নদীর ওপর সাসপেনশন ব্রিজ, যেটা পায়ে হাঁটার জন্য, আর পিছন দিকে গাড়ি চলার জন্য আমচু ব্রিজ। আমচু নদীর ওপর যে পায়ে হাঁটার জন্য সাসপেনশন ব্রিজ, ওর ওপর দিয়ে আমি এখন যাচ্ছি। আমার পায়ের তলা দিয়ে ডার্ক গ্রিন কালারের আমচু নদী বয়ে যাচ্ছে, দুপাশে কালারফুল প্রেয়ার ফ্ল্যাগ হাওয়ায় উঠছে, দারুণ লাগছে। মানে ভুটানে আমি ঘুরে বেড়াচ্ছি, এটা ভেবেই আমার একটা থ্রিল ফিল হচ্ছে, কারণ ভাবিনি যে এত সহজে এভাবে নিজেদের গাড়ি নিয়ে ভুটান চলে আসবো।
ঠিক নদীর ধারে নিচে দেখুন এখানে র্যাফটিংয়ের ব্যবস্থা আছে, সমস্ত লাইফ জ্যাকেট, হেলমেট সমস্ত কিছু দেওয়া আছে। তো এখানে যদি আপনারা র্যাফটিং করতে চান 300 টাকার বিনিময়ে আপনারা এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমুচু ব্রিজের পাশে এই যে এখানে অনেকগুলো গাড়ি পার্ক করার জায়গা আছে। এখানে এখন একটা গাড়ি পার্ক করছে, আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি। আর এই পাশেই একটা ফুড ট্রাক আছে। পৌশালী ওখান থেকে 60 টাকা দিয়ে 1 প্লেট ভুটানি মোমো নিয়ে নিয়েছে। খেয়ে দেখি এটা কেমন লাগে। আমরা যে এখন ভুটানের ফুনসোলিং শহরে আছি, এটা হলো চুখা ডিস্ট্রিক্টের অন্তর্গত। এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বলার অপেক্ষা রাখে না। আর একটা অসুবিধা হচ্ছে সামনের গাড়ি চালাতে, সেটা হচ্ছে কলকাতার রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যাস, তো হর্ন দেওয়ার জন্য হাতটা নিষ্পিস করছে, যেটা দিলে এখানে ফাইন ভরতে হবে। আমার পেছনে এই যে চেকপোস্টটা দেখছেন, এটা হচ্ছে খারবান্দি চেকপোস্ট। আমাদেরকে এর পরে আর যেতে দিল না। ওপরে আরও কিছু ভালো ভালো মনেস্ট্রি ছিল, ওগুলো দেখা হলো না। আপনারা যদি আরও কয়েকটা স্পট ঘুরে দেখতে চান তাহলে আপনারা লোকাল ড্রাইভার নিয়ে নিন। তো আমি এখানে এই অসুবিধাটাই বুঝলাম যে লোকাল ড্রাইভার ছাড়া বা লোকাল গাড়ি ছাড়া আপনাদের কিন্তু এই পয়েন্টে খারবান্দি যে চেকপোস্ট, এটার পরে কিন্তু আর অ্যালাউ করবে না। এরপর আমরা চলে এলাম খারবান্দি মনেস্ট্রিতে। এখানে পার্কিংয়ের জন্য বড় জায়গা আছে। ওকে, থ্যাংক ইউ। কত? 30 টাকা করে, দুটো টিকিট 60 টাকা। একটা মজার কথা বলি, দেখুন ঘড়িতে কটা বাজে, 1:30, আর মোবাইলে কি টাইম দেখাচ্ছে, দুপুর 2:02। একই জায়গায় দাঁড়িয়ে দুরকম টাইম, একটা ইন্ডিয়ার একটা ভুটানের। নিচটা দেখুন একবার, দেশ বিদেশ একসাথে দেখা যাচ্ছে, কিছুটা অংশ ভুটান আর কিছুটা অংশ ভারত। মনেস্ট্রি প্রাঙ্গণটা তো ভীষণ সুন্দরই, মনেস্ট্রির ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু এর ভেতর ছবি বা ভিডিও কোনোটাই অ্যালাউড না, তাই আপনাদের দেখাতে পারলাম না। মনেস্ট্রিটা প্রদক্ষিণ করে আমরা চলে এলাম পার্কিংয়ের পাশে একটা বড় মাঠের মতো জায়গায়। এখান থেকেও তোরসা ভ্যালিটা খুব ভালো দেখা যায়, আর কিছুটা অংশে প্রেয়ার ফ্ল্যাগ লাগিয়ে জায়গাটার সৌন্দর্য যেন বাড়িয়ে তোলা হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হলো যে কোনো টয়লেটের বাইরে যেরকম মেল আর ফিমেলের যে সিম্বল দেওয়া থাকে না, এখানে একদম ডিফারেন্ট। এখানে ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরা সিম্বল দেওয়া আছে। শুনেছিলাম ভুটানে ফিউলের দাম সস্তা, সেটাই যাচাই করতে ঢুকে পড়লাম এক পেট্রোল পাম্পে। দেখলাম পেট্রোলের দাম 61 টাকা আর ডিজেলের দাম 63 টাকা, যা ভারতের তুলনায় অনেকটাই কম। ভেবেছিলাম ট্যাঙ্ক ফুল করে নেব, কিন্তু দুর্ভাগ্য পেট্রোল নেই। অগত্যা এগিয়ে চললাম বর্ডারের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি জাংডো পেলরি মনাস্ট্রির সামনে, এই যে, আর ঠিক তার উল্টো দিকে এই যে হোটেলের সামনে এখানে আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি। এটা পেড পার্কিং। এখানে পার্কিং চার্জ নিল 50 টাকা। এই মনেস্ট্রিটা কিন্তু বর্ডারের জাস্ট পাশেই। মনেস্ট্রিতে ঢুকেই দেখতে পেলাম আমরা এসে পড়েছি কোনো এক বিশেষ দিনে। অনেক মানুষ এখানে প্রার্থনায় ব্যস্ত। মনেস্ট্রির সামনে দেখলাম নানা রকম উজ্জ্বল আর রঙিন মূর্তি, আর মনেস্ট্রির বাম দিকে সার দিয়ে রাখা অদ্ভুত দর্শন কিছু মূর্তি। এরকম কিছু আগে দেখিনি। যেহেতু বর্ডার একদম পাশেই, তাই আমরা চলে এলাম সেই চত্বরটা একটু ঘুরে দেখতে। এখানে পেডেস্ট্রিয়ান টার্মিনাল দিয়ে দুদেশের মানুষ পায়ে হেঁটেই সীমান্ত পারাপার করেন। ভারতীয়দের জন্য লাগে শুধুমাত্র ভোটার কার্ড।
প্রসঙ্গত বলে রাখি, ফুনসোলিং শহর জুড়ে ইন্ডিয়ান কারেন্সি চলে, কাজেই মানি এক্সচেঞ্জের কোনো প্রয়োজন নেই। এই দোকানটা থেকে আমাদের বোনেদের জন্য সুভেনিয়ার নিলাম। এই যে ফ্রিজ ম্যাগনেট, এটার দাম নিল 150 টাকা। আর আমার খুব শখ ছিল যে ভুটানের একটা টাকা রাখবো, তাই 20 টাকার ইন্ডিয়ান নোট দিয়ে এখানে ভুটানি 20 টাকার একটা নোট নিলাম। এখন সময় 3:40 আর আমরা দাঁড়িয়ে পড়েছি বর্ডার ক্রস করার গাড়ির লাইনে। প্রচুর লম্বা লাইন, দেখা যাক কতক্ষণে আমরা ভারতে প্রবেশ করতে পারি। লাইনে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করছি, সামনেই গেট কিন্তু বেরোতে পারছি না। প্রচুর লম্বা লাইন, আর জানি না কি করছে এনারা, খুব স্লোলি ট্রাফিক মুভ করছে। ফাইনালি 3:53 এখন বাজে, আর আমরা ভুটান গেট থেকে ইন্ডিয়ার দিকে প্রবেশ করছি। জয়গাঁও বর্ডার থেকে জয়ন্তীর ডিস্টেন্স 55 কিলোমিটার মতো, তাই গাড়ি ছোটালাম বেশ জোরে। কারণ জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভের মধ্যে, মানে জঙ্গল। এখানে রাতে ঢোকা যায় না, আর চেকপোস্ট খোলা থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দিগন্তে অস্তমিত সূর্য উদ্বেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। 5:15 নাগাদ রাজা ভাত খাওয়া চেকপোস্টে পৌঁছে জানতে পারলাম এন্ট্রি পারমিট করার জন্য আমাদের 500 মিটার পিছিয়ে যেতে হবে বক্সা টাইগার রিজার্ভের এনআইসি বা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে। কত টাকা ম্যাডাম? কয়জন আছেন? 2 জন আছি। যে ড্রাইভ করছে তাকে বাদ দিয়ে কয়জন? আমি ড্রাইভ করছি। আপনাকে বাদ দিয়ে একজন। টিকিট পেয়ে গেছি, এই যে টিকিট। তো এখানে যে খরচাটা হলো সেটা বলে দিই, যে গাড়ির সঙ্গে যিনি ড্রাইভার আসবেন তাকে ধরে 480 টাকা একদিনের, আর পার হেড 150 টাকা করে। তো আমরা এখন এই চেকপোস্টে এটাকে শো করে ঢুকে যাব জয়ন্তীর দিকে। কালকেও আমরা থাকবো এখানে, যেহেতু আমাদের সাফারি করার আছে, তো কালকেও আমাদেরকে আবার এই পয়সাটাই পে করতে হবে। চেকপোস্টে পারমিট দেখিয়ে দুরু দুরু বুকে ঝাঁপ দিলাম অরণ্যের গভীরে। জয়ন্তীর দূরত্ব এখান থেকে 15 কিলোমিটার। হালকা ভয় পেলেও নিরাপদেই পৌঁছে গেলাম জয়ন্তীতে, আর ঢুকে পড়লাম আগে থেকে বুক করা ডুয়ার্স প্রকৃতি হোমস্টেতে। পরবর্তী পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো জয়ন্তী আর করব জঙ্গল সাফারি। আপাতত এইটুকুই। খুব শিগগির খুলবে আবার পিঠে ঝুলির গেরো, আমরা এসে ঝাঁকিয়ে দিয়ে বলবো এবার বেরো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।